Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. My dear students, how are you? I think all of you guys are very nice and charming over the days of Quran. Because college নাই কিছু নাই খালি বাসায় বসে বসে নানা রকম প্র্যাকটিক্যাল চলছে তোমাদের এখন পড়ালেখাটা কি হচ্ছে এটা হলো আমাদের কনসার্ন উদ্বেগ একজন টিচার হিসেবে আমরা চাই তোমাদের সবসময় প্রদান চাই পড়ালেখা থেকে শুরু করে যাবতীয় সব বিষয়ে তোমাদের বেটার পারফরমেন্স চাই সেই হিসেবে দিনগুলো তোমরা কাজে লাগাচ্ছ ভালো করে এই প্রত্যাশা আমি অবশ্যই করতে পারি। আমরা কাজশক্তি ক্ষমতার চ্যাপ্টার নিয়ে পড়ালেখা করছিলাম। আমরা ইতিমধ্যে 3টি লেকচার সম্পন্ন করেছি। আজকে আমরা চতুর্থ লেকচার দেখার চেষ্টা করব। এই অংশে আমরা ক্ষমতা এবং কর্মদক্ষতা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। ক্ষমতা কাকে বলে তোমরা নিশ্চয়ই জানো। ক্ষমতা হচ্ছে কার্য সম্পাদনকারী কোন বস্তু একক সময়ে কৃত কাজকে ক্ষমতা বলে। কার্য সম্পাদনকারী কোন বস্তু একক সময়ে কৃত কাজকে তার ক্ষমতা বলে। তাহলে আমরা যদি লিখি কার্য সম্পাদনকারী কোন বস্তু একক সময়ে কৃত কাজকে তার ক্ষমতা বলে বা কাজ করার হারকে তার ক্ষমতা বলে। হার মানে আমরা জানি রেটকে বোঝানো হয়। রেট মানে একক সময়ে কৃত কাজের ব্যাপারটাকে আমরা বলে থাকি তার রেট বলে থাকি। ক্ষমতাকে ইংলিশে বলা হয় পাওয়ার। যেহেতু পাওয়ার এটাকে পি দ্বারা প্রকাশ করা হয়। পি দ্বারা প্রকাশ করা হয় তোমরা জানো, এগুলো পড়ে আসছো। আমরা পি সমান লিখি ডাব্লিউ বাই টি, কাজ বাই সময়। টি সময়ে কাজ করতে পারে ডাব্লিউ, একক সময়ে কাজ করতে পারবে ডাব্লিউ বাই টি। এটাকে আমরা বলছি ক্ষমতা। ডাব্লিউ সমান আমরা আবার লিখতে পারি এফ এস বাই টি লিখতে পারি। তোমরা জানো এস বাই টি মানে হচ্ছে কি বেগ। তাহলে পি সমান এফ বি একটা সমীকরণ পাওয়া যায়। এই হচ্ছে মোটামুটি ক্ষমতার সাধারণ সমীকরণগুলো। এরপর যে আমরা দেখব যদি আমরা অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করি তাহলে এই ক্ষমতা কেমন হবে। অভিকর্ষ বলের বিরুদ্ধে কৃত কাজের সমীকরণ তোমরা নিশ্চয়ই জানো, যেটাকে আমরা বিভব শক্তি বলেছিলাম। অভিকর্ষ বিভব শক্তি এক্ষেত্রে যদি ক্ষমতা বিভক্ত হয় অভিকর্ষ বলের বিরুদ্ধে, ধরলাম এটা হলো ভূমি, এখানে এটা বুঝতে হবে আমি অভিকর্ষ বিরুদ্ধে কাজ করে এইচ পরিমাণ উচ্চতায় তুলব, তাহলে এখানে কৃত কাজ আমরা জানি mgh। তাহলে এই ডাব্লিউ সময় আমি লিখবো mgh বাই টি। এখানে তোমরা জানো এইচ মানে হচ্ছে কি ভূমি থেকে বা সমঅবস্থা থেকে বস্তুটাকে কত উপরে তোলা হচ্ছে, এটাকে আমরা বলছি এইচ। আবার তোমরা জানো যেহেতু সরণের ব্যাপারটা এখানে একটা বিশেষ কারণ আছে, সেজন্য আমাদেরকে এই সরণটা অর্থাৎ সমস্যা থেকে সরণটাকে আমাদের গড় সরণ নির্ণয় করতে হবে। আমরা এইচ প্রাইম বলি এটাকে। গড় সরণ কেন নির্ণয় করি তা একটু বলে দিই তোমাদের। এক্ষেত্রে যেমন এটা হচ্ছে একটা পানিপূর্ণ কুয়া। এই পানিগুলো আমাকে কি করতে হবে, একটা পাম্প দিয়ে খালি করতে হবে। খালি করতে গেলে আমি যদি এই জায়গা থেকে শুরু করি, দেখা যাবে পানিগুলো ফেলা, তাহলে এই পানিগুলো একদম জিরো লেভেল থেকে শুরু হয়। উপরের লেভেল থেকে যদি আমি জিরো ধরি, আবার ফেলতে ফেলতে কিছু পানি একদম নিচের থেকে যেগুলো উপরে যাবে সেগুলো এইচ পরিমাণ উচ্চতা অতিক্রম করে যায়। এই দু ধরনের উচ্চতা দিয়ে শুরু হয় বিদায় বা উচ্চতার বিভিন্নতার কারণে আমাদেরকে এক্ষেত্রে কি বের করতে হয়, গড় বের করতে হয় 0 প্লাস এইচ বাই 2। এটাকে আমরা বলছি ঘর্ষণ। এভাবে পানিপূর্ণ ট্যাঙ্ক বা কুয়া প্রভৃতির ক্ষেত্রে আমাদেরকে ঘর্ষণ বের করতে হবে, যেটাকে এখানে আমরা এইচ প্রাইম দ্বারা চিহ্নিত করেছি। কিন্তু একটা ব্যাপার হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে এম দেওয়া আছে, কোন বস্তুর ভর এম সরাসরি দেওয়া থাকতে পারে। আমি বলতে পারি 10 কেজি পানিকে যদি আমি ভূমি থেকে 10 মিটার উচ্চতায় তুলতে চাই তাহলে কত কাজ করতে হবে
আর যদি আমি টি দিয়ে থাকি তাহলে আমি বলবো ক্ষমতা কত, ওই যন্ত্র, এভাবে বলতে পারি। তাহলে এখানে এই এম সবসময় দেওয়া নাও থাকতে পারে, এম না দেওয়া থেকে রেদার কি দেওয়া থাকতে পারে, বস্তুর আয়তন দেওয়া থাকতে পারে, ইনটু ওই পদার্থ যেটা তোলা হচ্ছে তার ঘনত্ব দেওয়া থাকতে পারে। তাহলে বি রো জি এইচ প্রাইম বাই টি এভাবে লেখা হয়, কিন্তু সবসময় আয়তন এভাবে সরাসরি দেওয়া থাকবে না। আমরা সবসময় এই কথা বলবো না 8 মিটার কিউব আয়তনের কিছু পানিকে উপরে তোলা হচ্ছে তার ঘনত্ব এত। রেদার আমরা বলতে পারি যে পানিটা তোলা হচ্ছে তার সাইজ বলতে পারি। কিভাবে বলতে পারি? বলতে পারি 2 মিটার দৈর্ঘ্য, 3 মিটার প্রস্থ, 1 মিটার উচ্চতা। একটি পানির রিজার্ভার খালি করতে যদি একটা পাম্পের 30 মিনিট সময় লাগে তাহলে সেই পাম্পের ক্ষমতা কত, এবার বলতে পারি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি যে রিজার্ভারটা খালি করতে হবে সেই রিজার্ভারের শেপটা বলতেছি। এখানে আমি বলতেছি তার দৈর্ঘ্য কত, প্রস্থ কত, উচ্চতা কত, এটা বলে দিচ্ছি। আর যেহেতু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে, এই ধরনের বডিগুলোকে আমরা বলি আয়তকার বস্তু বলি, যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকতে পারে। তাহলে বস্তুটা যদি আয়তকার হয় আমরা লিখবো আয়তকার হলে ভি সমান দাঁড়াবে দৈর্ঘ্য, এল মানে লেন্থ, ডি মানে ব্রেথ, ডি মানে ডেপথ, আর এইচ আমরা লিখতে পারি বা টিও লিখতে পারি, থিকনেস দেখা যায়। আবার যদি আয়তকার না হয়, যদি বস্তুটা গোলকীয় হয়, তোমরা নিশ্চয়ই জানো একটা গোলকীয় বাড়ির আয়তনের সূত্র হচ্ছে ভি সমান 4/3 পাই আর কিউব। তাই আমরা দেখতে পাচ্ছি ওই গোলকীয় বাড়ির ব্যাসার্ধ দেওয়া থাকতে হবে। এরপরে যদি এটা তাও না হয়, যদি সিলিন্ডার হয়, নিশ্চয় জানো তোমরা সিলিন্ডারকে বাংলায় কি বলে, চোঙ, চোঙ আকৃতি, চোঙ বলে। দেখো একটা চোঙের বা একটা সিলিন্ডার আয়তন সূত্র কি, পাই আর স্কয়ার এইচ। অনেক সময় এভাবে বলতে পারে যে কোন একটা কুয়ার গভীরতা হচ্ছে 5 মিটার এবং তার ব্যাসার্ধ হচ্ছে 2 মিটার, কিন্তু এখানে কিন্তু বলা নাই যে এটা কি সিলিন্ডার আকৃতির না অন্য কিছু। দেখো যখনই উচ্চতা এবং ব্যাসার্ধ দেওয়া থাকবে তখনই ধরে নিবা এটা হচ্ছে নিশ্চিত একটা কি সিলিন্ডার। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা দেওয়া আছে কিন্তু বলা নাই এটা আয়তকার, তাহলে নিশ্চিত এটা কি, এটা আয়তকার একটা বস্তু হবে। আবার দেওয়া আছে একটা খালি ব্যাসার্ধ দেওয়া আছে, গোল টোল কিছু একটা নানান ভাবে আকার ইঙ্গিত করে বললো, ধরে নিলাম এটা গোলকীয় বডি, এই ধরনের থাকতে পারে আমাদের। আবার আরো যদি কঠিন করে তাহলে কোনো কোণের হেলানোতলের উচ্চতা দিতে পারে, এরপরে উচ্চতা দিতে পারে, হাবি জাবি নানান কিছু করতে পারে। মানে সেজন্য পরিমিতি চাপেও তোমরা বিভিন্ন ধরনের বস্তুর যে আকৃতি এবং তাদের আয়তনের সূত্র বা তাদের এই যে আমরা পড়েছি এগুলো একটু ভালো করে মাথায় রাখতে হবে। তোমরা যদি এই ধরনের প্রবলেম ভালো করে সলভ করতে চাও, আসলে পরিমিতি চাপেও এই জন্য এগুলো পড়ানো হয়েছিল। তাহলে এই ধরনের আমরা দেখলাম পি সমান mgh/t, এম সমান আমরা ভিরো লিখতে পারি, এই ভি এর মান আমরা আবার 3 ভাবে বের করতে পারি, এল গুণন ভি গুণন ডি, আবার ভি সমান 4/3 পাই আর কিউব, আর সিলিন্ডার হলে আমরা জানি পি সমান পাই আর স্কয়ার এইচ। কিন্তু বডিটা যদি হয় আয়তকার ঘনবস্তু, আয়তকার ঘনবস্তু যদি হয় পি সমান আমরা জানি আয়তকার ঘনবস্তু দৈর্ঘ্য, উচ্চতা তিনটাই সেম, দ্যাটস ওয়াই আমরা এ কিউ লিখতে পারি। একটা বাহুকে যদি এ ধরি বা এল কিউব লিখতে পারি, যদি একটা বাহুকে এল ধরা হয়, এই বিষয়গুলো আমাদের ভালো করে মাথায় রাখতে হবে। এখন আমরা যদি এই ধরনের একটা প্রবলেমের দিকে আগাই, তাহলে প্রবলেমটা কেমন হয়? যদি এমন বলা হয় 2 মিটার ব্যাসার্ধ, 4 মিটার উচ্চতা বিশিষ্ট একটি পানিপূর্ণ কুয়া খালি করতে একটা ট্যাঙ্কে 20 মিনিট সময় লাগলে পাম্পের ক্ষমতা
কত হবে সব কিছু দেওয়া আছে এখানে। একটা পানিপূর্ণ কুয়া, নিশ্চয়ই পানিপূর্ণ কুয়াতে কি থাকে জানি, পানিপূর্ণ কুয়াতে থাকে হলো পানি থাকে, আর পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। তাহলে ওইভাবে আমরা ঘনত্ব পেয়ে যাচ্ছি। আমরা ঘনত্ব জানি এখানে ব্যাসার্ধ দেওয়া আছে, এখানে উচ্চতা দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি একটা পানিপূর্ণ কুয়া বলা হচ্ছে, আর কুয়া মানে আমরা বলেছিলাম সিলিন্ডারের আকৃতি হবে, আর সিলিন্ডারের আকৃতির কোনো বাড়ির আয়তন সূত্র হচ্ছে পাই স্কয়ার এইচ, এটা আমরা জানি পাই স্কয়ার এইচ। এই সবগুলো বসে আমরা খুব সহজে ক্ষমতা নির্ণয় করতে পারি। তাহলে দেখো এখন কি কি দেওয়া আছে আমরা একটু পাশে সুন্দর করে লিখে দেবো। অনেকেই লেখার সময় সুন্দর করে লেখে না, সেজন্য আমি স্পেশাল উল্লেখ করলাম যে সুন্দর করে লিখতে হবে। কি দেওয়া আছে এখানে আমরা দেখতে পাচ্ছি আর দেওয়া আছে 2 মিটার, এইচ দেওয়া আছে 4 মিটার। সো আয়তন সমান হবে পাই আর স্কয়ার এইচ, অর্থাৎ পাই ইন্টু 2 স্কয়ার ইন্টু 4 সমান 4, 4 4 16 পাই মিটার কিউব হবে তার আয়তন। এরপর আমরা দেখতে পাচ্ছি পানির ঘনত্ব আমরা জানি, এখানে সময়টা দেওয়া আছে দেখো 20 মিনিট। এটাকে 20 মিনিট রাখলে কি অঙ্ক হবে? দেখো এই বোকামি তোমরা নিশ্চয়ই করবে না। 20 মিনিটকে অবশ্যই ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটের যে সময় সেটাতে নিয়ে যেতে হবে। আমরা 20 মিনিটকে যদি আমরা নিয়ে যাই তাহলে আমাদের 20 দুগুণা নাকি 6 দুগুণা 12, 120 1200 সেকেন্ড হয়ে যাবে। এরপর আমরা জানি আমাদের গড় সরণ বের করতে হবে। তোমরা যারা গড় সরণ ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম, এই যদি হয় কুয়া আর এটা যদি হয় পুরোটা এইচ, তাহলে এইটাকে যদি আমরা এইচ ধরি আর 0 ধরি, মানে এইচ থেকে করে দিকে যাচ্ছি, তাহলে এখানে হবে এইচ প্লাস 0/2। এটা হলো আমার গড় সরণ। আমি লিখবো 0 প্লাস h/2 সমান 0 প্লাস h মানে ছিল 4/2, 4 আর 0 4, 4 2 মিটার। তাহলে বলা যায় আমরা মোটামুটি সব পেয়ে গেছি। এখন যদি আমরা বসিয়ে দিই আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত পাওয়ার পেয়ে যাবো। তাহলে পাওয়ার কি সমান আমরা জানি mgh/t, এর মান হচ্ছে v rho g h by t। এটা প্রাইম ছিল, v মান হচ্ছে 16, পাই টার্মে সেম, ঠিক না? তারপরে ইনটু হচ্ছে 1000 ইনটু 9.8 ইনটু 2 ডিভাইডেড বাই 1200। তাহলে এখানে যে ক্যালকুলেশন করে দিতে হবে সেটা আমরা করব এত ওয়াট। তোমরা জানো জেমস ওয়াটের নাম অনুসারে যেহেতু ওয়াট দ্যাটস ওয়াই এটাকে বড় হাতের ডাব্লিউ দ্বারা প্রকাশ করতে হবে। আবার তোমরা এটাও জানো ক্ষমতার আরো একটি একক আছে যেটাকে আমরা বলি হর্স পাওয়ার। এই হর্স পাওয়ার এককটা সম্ভবত ব্রিটিশদের একটা একক, এবং ব্রিটিশরা এখনো এই এককটা ব্যবহার করে থাকে, এবং খুব চরম এক একটা জাতি বলা হয় ব্রিটিশদেরকে, মনে রাখবা। কারণ তারা যেটা বের করছে এটা যদিও ইন্টারন্যাশনালি রিকগনাইজ না, কিন্তু তারা এই সুযোগটা কখনো মিস করে না। যদি সুযোগ পায় তাদের তৈরি জিনিসগুলো অন্য একটা জাতির উপর চাপিয়ে দেওয়ার সুযোগ নেই। যেমন তাদের ইংলিশ বলার পদ্ধতি আমাদের এখনো মুখস্থ করতে হয়, এই বিষয়গুলো তোমরা ভালো করে জানো। তাদের এখন একটা আছে পাউন্ডের আর কি এল বি দ্বারা প্রকাশ করি, তারা এখনো তাদের এই বিভিন্ন জায়গায় এল বিটা কি করে ব্যবহার করে, মানে আমাদেরকে শেখাইতে বাধ্য করে আর কি। যেমনটা তারা আমাদেরকে 200 বছর শাসন করছে, শোষণ করছে, নির্যাতন করছে, আমাদের থেকে টাকা পয়সা সব নিয়ে গেছে। এই হলো ব্যাপার। তাহলে ওয়ার্ডকে আমরা কি করতে পারি, যত ওয়ার্ড পাবো সেটা যদি আমরা 746 দ্বারা ভাগ করি তাহলে এটা হর্স পাওয়ার হয়ে যাবে। যেহেতু এটা আসে পরীক্ষায় সেজন্য মনে রাখতে হবে। এখন তোমাদের আরেকটু জিনিস আমি একটু দেখানোর চেষ্টা করবো, সেটা হচ্ছে এই যে আমি ঘর্ষণ নির্ণয় করছি, সেই ঘর্ষণ নির্ণয় করার একটা আমরা পলিসি অ্যাড করতে পারি কিনা। যেমন ধরো ঘর্ষণ নির্ণয়, কয়েকবার আমরা দেখতে পাই। যেমন ধরো প্রথমে এই ধরনের একটা ধরলাম ছোট জিনিসটা একটা প্রিজার্ভার which is totally filled with water. In that case, if you want to determine the ঘর্ষণ, what do we have to do? তাহলে সেটা হচ্ছে ধরলাম সাপোজ ধরো এটা একটা অর্ধপূর্ণ আছে, ওরা খালি অর্ধপূর্ণ আছে,
অর্ধপূর্ণ বলতে হবে, আমরা বলবো না অর্ধেক পানি আছে। অর্ধেক পানি আছে কথা হচ্ছে অর্ধপূর্ণ কথাটা অনেক চমৎকার এবং পজিটিভ, যে আমি পূর্ণ কথাটা তার সাথে ইউজ করলাম। সেজন্য আমাদেরকে যখন কোনো জিজ্ঞেস করবে ভাইবাতে যে একটা গ্লাসের পানি দিয়ে তোর অর্ধেক পানি আছে, যদি বলছে গ্লাসের পানির অবস্থা বর্ণনা করলাম, তখন আমরা কি বলবো? তো যে গ্লাসের পানি অর্ধপূর্ণ আছে, আমরা বলবো না গ্লাসটি পানি দ্বারা অর্ধেক অবস্থায় আছে, কারণ অর্ধপূর্ণ বলতে খুব চমৎকার নাই। তাহলে এই যে এক্ষেত্রে আমার সাজেশন হলো তোমরা নিচের থেকে এইচ গণনা শুরু করবো, নিচের থেকে এইচ গণনা শুরু করলে হবে h/2, এটা হবে 0। থেকে বললাম এইচ গণনা নিচের থেকে শুরু করতে হবে। তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারি এই যে আমাকে কি করতে হবে, এই অংশটার বর্ষমান করতে হবে, এই অংশটা এই অংশটা। তাহলে এই অংশটার বর্ষমান কিভাবে করবো? আমি নিচের থেকে যাচ্ছি, যেখান থেকে শুরু প্লাস যেখানে শেষ সেটা ডিভাইডেড বাই 2, এটা আমার বর্ষমান। যেখান থেকে শুরু আর যেখানে শেষ সেটা যোগ করে দ্বিধারা কি করবো, ভাগ করবো, তাহলেই এই অংশটার বর্ষমান পেয়ে যাবে। যাই হোক, এটা একভাবে ডিটারমাইন করা যায়। কেউ যদি বলে যে স্যার আরেকভাবে ডিটারমাইন করতে পারি, আরেকভাবে আরেকটা ওয়ে, সেটা একটু দেখো। সেটা হচ্ছে এই পানিগুলোকে যদি আমি উপরে তুলতে চাই, অবশ্যই এই অংশটা সমান করতে হবে, এবং এই অংশটা হচ্ছে h/2। আবার যে পানিগুলো আমি উপরে তুলতেছি সেই পানিগুলোর ঘর্ষণ যদি বের করি কিভাবে করবো? যদি আমি এটাকে h/2 লিখে ফেলি, তার এখানে কি করবো, আমি h থেকে শুরু করবো না, এখানে কত আছে সেটা দেখবো। যেমন এটাকে যদি আমি কি বলি 0h/2 বলতে পারি, 0 প্লাস h/2 আবার h/2/2, এইভাবে চলে যাবে ঘর্ষণ। যেমন আমি যদি একটু উচ্চতা দিয়ে বলি, ধরলাম এটা হচ্ছে 10 মিটার, এটা হচ্ছে 5 মিটার, তাহলে ঘর্ষণ মানে ঠিক মাঝখানে বোঝায়, ঠিক মাঝখান থেকে এই অংশটা সমান করে দিতে হবে। এই অংশ, তাহলে এই অংশটা সমান যদি ঘটাইতে হয়, আমরা দেখতে পাচ্ছি এখানে 0 প্লাস মানে এই 5 মিটার তো আছেই, তাছাড়া এটার আবার 2.5 মিটার, তাহলে টোটাল দ্বারা ঘর্ষণ হচ্ছে 7.5 মিটার। দেখো এই দুইভাবে 7.5 মিটার আসবে। যেমন আমি যদি লিখে এখানে একটু ভালো করে মনে লিখলাম, 10 প্লাস প্রথম পদ্ধতিতে 10 প্লাস 5/2 সমান কি দাঁড়াবে? 15 দ্বারা ভাগ করলে 7.5 দাঁড়াবে। অনুরূপ এখানে যদি এই পদ্ধতি বের করতে চাই, 10/2 মানে 5 প্লাস 0 প্লাস 5/2 সমান 7.5। আমরা দেখতে পাচ্ছি এভাবে বের করা পসিবল। তোমাদের সেকেন্ড এক্সাম্পল দিই আমরা। সাপোজ ধরো এটা হলো h, এটা হলো h/2। এই অংশটা হচ্ছে নিচে থেকে উঠলে দেখো, নিচের থেকে যদি আমি যাই, এটা h যদি হয়, এটা হবে 3h/4, এটা হবে h, এটা হবে h/4, এটা হবে 0। ভালো করে চিত্রটা আবার একটু বড় করে রাখতে চাই। তাহলে নিচে থেকে যদি যাই, এটা h, এটা ধরলাম 3h/4, মানে উপরে থেকে গেলে উচ্চতা গ্র্যাজুয়ালি কমতেছে, ঠিক মাঝখানে হচ্ছে h/2, আর ঠিক এই জায়গা হচ্ছে h/4, এটা হচ্ছে 0। তাহলে নিচে থেকে গেলে যদি জিনিসটা এতটুকু পানিপূর্ণ থাকে, সাপোজ এতটুকু পানিপূর্ণ আছে, তো এতটুকু পানিপূর্ণ থাকলে আমি কি বলেছিলাম, প্রথম পদ্ধতিতে কি করতে হবে, h প্রাইম বের করার জন্য যেখান থেকে শুরু প্লাস যেখানে যাওয়া শেষ তা ডিভাইডেড বাই 2, তাহলে এখানে আমরা বর্ষণ পেয়ে যাবো। আরেকটা বলেছি কি, উপরে যে অংশটুকু আছে সেটা প্লাস এটার বর্ষণ, সেটা বের করার জন্য আমার কি করতে হবে, এই অংশটুকু বাদ দিয়ে এটার উচ্চতা হিসাব করতে হবে। যেমন এই অংশটা যদি আমি বাদ দিই, তাহলে হবে এটা যদি 20 মিটার হয়, এই অংশটা পুরোটা 20 মিটার হলে, এটা যদি 20 মিটার হয়, দেখো এটা যদি 5 মিটার চলে যায়, তাহলে এটাকে 0 দেবো, আবার এটাকে 15 দেবো। তখন আমি কি করতে হবে, 5 প্লাস 0 প্লাস 15/2, এই ঘরটা বের করলেই সেম আসবে। তাহলে আমার এই অংশটা এটা মনে রাখাই বলেছিল, মনে রাখাই সবচেয়ে বেটার। তোমরা নিচের থেকে এইচ হিসাব করবা, গ্র্যাজুয়ালি কমাতে থাকবা, আর যেখানে শুরু প্লাস যে অংশ শেষ সেদিকে যোগ করে কি করবা, নিজেরা ভাগ করে দিলেই ঘর্ষণ পেয়ে যাবো। আশা করি ব্যাপারটা তোমাদের বুঝতে পারছি। আবার আমরা এক্সাম্পল দিয়ে দেখার চেষ্টা করবো।
ওকে, হ্যাঁ, গড় সরণ নিয়ে তো আমরা অনেক কথাই বললাম। এরপর যে আমি তোমাদের একটা শর্টকাট টেকনিক দেখাই দিব গড় সরণ নিয়ে করার জন্য। মনে রাখবা, যেমন আমি যদি এই অংশটা ধরলাম, এটা এইচ দ্বারা পরিপূর্ণ আছে, এটা উচ্চতা হচ্ছে টোটালি এইচ। আর এটা কিন্তু আমি বিভিন্ন অংশ থেকে আমি বলেছি আমাদেরকে এইচ নিচে থেকে হিসাব করতে হবে যে আমরা জিনিসটা পারতে চাই। এইচ নিচে থেকে হিসাব করবো, এটা হচ্ছে h/3h/4, গ্রাজুয়ালি উচ্চতা কমবে। এটা হচ্ছে h/2, এটা হচ্ছে h/4, এটা হচ্ছে 0। এই হলো আমার একটা কুয়ার প্যাটার্ন, উচ্চতা প্যাটার্নটা। এখন আমার শর্ট টেকনিকটা হলো, দেখো, গড় সরণ h প্রাইম সমান গড় সরণ h প্রাইম সমান নিচের থেকে হিসাব করবো h প্লাস, আমরা সচরাচর অঙ্কে দেখবা দেওয়া থাকে এত অংশ পূর্ণ আছে, 1/3 পূর্ণ, 1/4 পূর্ণ, অর্ধেক পূর্ণ আছে, বা 3/4 পূর্ণ আছে, এভাবে বলা থাকে। তাহলে আমরা এখানে খেয়াল করব h প্লাস, এরপর লিখবো কত অংশ খালি আছে সেটা বের করে লিখে দেবো। h প্লাস আমি লিখবো যত অংশ খালি আছে, ডিভাইডেড বাই 2। তাহলে গড় সরণ এটা করতে কি হবে? গড় সরণ h প্রাইম সমান নিচের থেকে h প্লাস কত অংশ খালি আছে তা ডিভাইডেড বাই 2। তো কত অংশ খালি আমরা কার সাথে কম্পেয়ার করে লিখি? h এর সাথে কম্পেয়ার করে লিখি। সাপোজ ধরো এই যে সূত্রটা আবার একটু ভালো করে লিখি, গড় সরণ h প্রাইম সমান নিচে থেকে আসবো h প্লাস যত অংশ খালি আছে, কার? অবশ্যই h এর, ডিভাইডেড বাই 2। তাহলে আমরা খুব সহজে গড় সরণ নির্ণয় করতে পারবো। যেমন এই যে তোমরা যে চিত্রটা দেখতে পাচ্ছ, এখানে যদি আমি কয়েকটি এক্সাম্পল দিই, দেখো, যদি বলে 1/4 পূর্ণ আছে, 1/4 পূর্ণ আছে, তাহলে গড় সরণ কিভাবে বের করবো? গড় সরণ সমান h প্লাস, এখন তাহলে 1/4 যদি পূর্ণ হয়, খালি কত আছে? দেখো 3/4 কি আছে? খালি আছে, মানে 3h/4 ডিভাইডেড বাই 2 হয়ে যাবে, আর কিছু করতে হবে না। 2 নাম্বার, যদি বলে 3/4 পূর্ণ আছে, 3/4 পূর্ণ আছে, তাহলে h প্রাইম সমান দাঁড়াবে হলো, আমরা আগেই বলেছি নিচে থেকে শুরু করবো, h প্লাস, বলো তো দেখি 3/4 যদি পূর্ণ থাকে কত অংশ খালি থাকে? নিশ্চয় 1/4 খালি থাকে, মানে h/4 ডিভাইডেড বাই 2। এটা হবে আমাদের গড় সরণ। এইভাবে এই পলিসি অ্যাড করে আমরা খুব সহজে গড় সরণ বের করতে পারি। তাহলে এই অংশটা দেখে আমি অন্যভাবে দেখি আসলে ঠিক আছে কিনা, এর এক্সাম্পল দিয়ে দেখি। ধরলাম যদি h সমান কি হয়, যদি h সমান 20 মিটার হয়, তাহলে দেখবো আমাদের হিসাবটা ঠিক আছে। এক নাম্বারটা প্রয়োগ করি, তাহলে 1/4 পূর্ণ, এক নম্বর মানে বোঝাচ্ছে 1/4 পূর্ণ, এক্ষেত্রে h প্রাইম সমান হবে h প্লাস, মানে 20 প্লাস 3 ডিভাইডেড বাই 4 ইন্টু 20 ডিভাইডেড বাই 2 কত আসে? 20 এর সাথে 15 যোগ করলে 25 কে 2 দ্বারা ভাগ করলে হবে 17.5। দেখো এখানে আমি বোঝার চেষ্টা করি, দেখো এতটুকু পূর্ণ আছে, আমরা বোঝাচ্ছি আসলে 1/4 মানে পূর্ণ আছে এতটুকু। নিচে থেকে কমানোর জন্য আমরা সূত্র কি, h আমরা নিচে থেকে গ্র্যাজুয়ালি কমাচ্ছি, h 3h/4 h/2 h/4 0 এভাবে। তাহলে এখন যদি এটা 20 হয়, h সমান যদি 20 ধরলাম, তাহলে 20 হলে গড় সরণ মানে কতটুকু বোঝাচ্ছে? আমরা বলছিলাম গড় সরণ মানে হচ্ছে এই যে পানিটা আছে তার ঠিক মাঝখান থেকে এই পুরো অংশটা আমরা করে তুলব, এই পুরো অংশটা। তাহলে সেটা কত? প্রথমে দেখো, এটা যদি আমি 4 ভাগ করি, এই অংশটা হবে 15, এবং এই নিচের 5 মিটারের আরো অর্ধেক মানে 2.5, 15 প্লাস 2.5 মানে 17.5। দেখো বুঝা যাচ্ছে কিনা ভালো করে। এরপরে দেখো এর 2 নম্বর অংশটা আমরা দেখবো একটু। 2 নম্বর অংশ, 2 নম্বর আমরা কি বলেছি? 3/4 পূর্ণ আছে,
তাহলে এক্ষেত্রে h প্রাইম সমান কি হবে? h প্রাইম সমান হবে সূত্র হলো ওই যে 20 প্লাস যত অংশ খালি আছে, তাহলে 3/4 পূর্ণ থাকলে আর খালি আছে কত? h এর মানে 20 এর খালি আছে হচ্ছে 4/1 বাই 4 ডিভাইডেড বাই 2 কত আসে? আমরা জানি 20 4/1 মানে 5, 25 কে যদি 2 দ্বারা ভাগ করি 12.5। দেখি এখন এবারও 12.5 আসে কিনা দেখি তো একটু। 12.5 লিখলাম নিচে, একটু দেখো ভালো করে। তাহলে 12.5 আসে কিনা দেখি। তাহলে আমরা বলছি এখন এতটুকু কি আছে? পূর্ণ আছে। 3/4 পূর্ণ মানে কি বোঝায়? এতটুকু পূর্ণ আছে। তাহলে এখন আমাদের সরণ কত হবে? সরণ হবে উপরের 5 প্লাস এই যে পানির হাইটটা আছে, সেই পানির হাইটের ঠিক মাঝখান থেকে মানে ধরলাম এখান থেকে, ঠিক মাঝখান থেকে মানে এখান থেকে ধরলাম। তাহলে এই পুরোটা হবে কি? গড় সরণ। তাহলে 5 প্লাস এই যে এখানে 15 মিটার আছে তার অর্ধেক, তাহলে কত হবে? 7.5 সমান 12.5। তাহলে এই একটা কমন সূত্র দিয়ে মোটামুটি তোমরা এই অঙ্কগুলো সলভ করতে পারবা। তবে মাইন্ড ইট, আবার বলছি নিচের থেকে h হিসাব করতে হবে, এরপরে h প্লাস লিখে যত অংশ খালি আছে তত অংশ ডিভাইডেড বাই 2 লিখলে আমরা গড় সমান পেয়ে যাব। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো এবং এটাকে মাথায় রেখে প্রবলেমগুলো সলভ করবে। এরপর যে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কোন একটা যন্ত্র কর্মদক্ষতা কাকে বলে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ। আমরা লিখেছি কোন একটা যন্ত্রের মোট কার্যকর শক্তি এবং মোট প্রদত্ত শক্তি যে অনুপাত, তাকে আমরা বলছি ওই যন্ত্র কর্মদক্ষতা। কর্মদক্ষতাকে ইটা দ্বারা প্রকাশ করা হয়। ইটা সমান লেখা হয়, উপরে লিখবো আমরা কার্যকর শক্তি ডিভাইডেড বাই, মানে বা অনেকে এটাকে বলে লব্ধ কার্যকর শক্তি বলে, নিচে লিখবো হচ্ছে প্রদত্ত শক্তি। আমরা উভয়টাকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি, আমরা উপরটাকে w প্রাইম বাই t লিখতে পারি, এটাকে লিখবো w বাই t। তাহলে আমরা পাবো হচ্ছে p প্রাইম বাই p। তাহলে কর্মদক্ষতার ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে তোমাদেরকে, p প্রাইম হচ্ছে কি এখানে আমরা যদি লিখি লব্ধ কার্যকর ক্ষমতা বাই প্রদত্ত ক্ষমতা, এটাকে আমরা বলছি কর্মদক্ষতা। কর্মদক্ষতার এই যে আমরা লিখলাম p প্রাইম বাই p, উপরের অংশটাকে আমরা বলছি কার্যকর ক্ষমতা। মনে রাখবা এই কার্যকর ক্ষমতা যেটা সেটা বের করতে হয়, আর নিচেরটা দেওয়া থাকে। নিচে অংশটাকে আমরা বলি প্রদত্ত ক্ষমতা। তাহলে এটা হলো যন্ত্রের গায়ে যেটা লেখা থাকে আসলে। আর এই পি প্রাইম হচ্ছে যন্ত্রের পারফরমেন্স অনুযায়ী যা পাওয়া যায় তার আলোকে ডাটা থেকে এটা পাওয়া যায়। যেমন ধরো কোন একটা যন্ত্র তোমার বাসায় যেটা আনেছো সেটার গায়ে লেখা আছে ক্ষমতা হচ্ছে 1 হর্স পাওয়ার, কিন্তু যখন তুমি মেশিনটা কি করলা, ফিট করলা, যখন কাজ করতেছে কাজের একটা ডাটা সংগ্রহ করলা, দেখলা যে যন্ত্রটি 30 মিনিটে, আমরা এরকম কিছু ডাটা পাই, 30 মিনিটে 1000 লিটার পানি তুলতে পারছে বা 1000 লিটার পানি করে তুলতে পারছে। তাহলে এইগুলো থেকে আমরা কি করতে পারি, আবার পি বের করতে পারি। এই যে ডাটা থেকে যে পিটা বের করলাম সেটা করে থাকবে, আর যন্ত্রের গায়ে যেটা রাখা আছে সেটা নিচে থাকবে। তখন এই দুটোর অনুপাতকে আমরা বলি কর্মদক্ষতা বলি। কর্মদক্ষতার একক তোমরা দেখতে পাচ্ছ, যেহেতু সমজাতীয় দুটো রাশির অনুপাত, এটার একক থাকে না, কিন্তু শতকরায় প্রকাশ করা হয়, শতকরায় প্রকাশ করা হয়। তাহলে আমরা যদি বলি এই ধরনের একটা অঙ্ক যদি আমরা একটু দেখার চেষ্টা করি, একটি যন্ত্রের আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যন্ত্রের অলরেডি পিঠা দেওয়া আছে 40% যদি আমি কনভার্ট করি 100 তাহলে কি হবে 0.4 হবে। এরপরে এম দেওয়া আছে 2000 কেজি, এইচ দেওয়া আছে 3 মিটার, এরপরে দেওয়া আছে হচ্ছে সময় দেওয়া আছে 10 মিনিট 60 সেকেন্ড। তাহলে এই যে যন্ত্রের অন্যান্য সবগুলো ব্যাপার দেওয়া আছে। আমরা বলেছিলাম
যেহেতু 40% দেওয়া আছে তাহলে এটাকে কাজে লাগিয়ে বলতো দেখি এই যে এখানে আমরা যে ডাটাগুলো দেওয়া আছে সেখান থেকে যে পিটা পাবো সেটা কি প্রদত্ত ক্ষমতা পাবো নাকি কার্যকর ক্ষমতা পাবো? আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম কার্যকর ক্ষমতা বের করতে হয়, অতএব এখান থেকে যে ক্ষমতা পাবো সেটা হচ্ছে কার্যকর ক্ষমতা, আর প্রদত্ত ক্ষমতা আমরা এখান থেকে খুব সহজে বের করতে পারি। তাহলে এখানে কার্যকর ক্ষমতা সমান বের করে নিই আমরা আগে। ক্ষমতা পি প্রাইম সমান mgh/t, m হচ্ছে 2000 9.8 3 divided by 600 তাহলে আমরা দেখতে পাচ্ছি 3 × 6 ইনটু এটাকে আমরা কাজের সুবিধাতে 10 ধরতে পারি 9.8 কে নিচে 6 তাহলে 10 100 ওয়াট পাই। তাহলে এটা হচ্ছে কার্যকর ক্ষমতা। যেহেতু আমরা জানি এটা সমান পি প্রাইম বাই পি, আমাদের বলছে যে পি বের করতে, তাহলে আমরা লিখবো এখানে এটা সমান পি প্রাইম বাই পি, সুতরাং প্রদত্ত ক্ষমতা পি সমান পি প্রাইম বাই ইটা মানে 100 divided by 0.4 মানে 250 ওয়াট। এইভাবে আমরা অন্যান্য প্রবলেমগুলো সহজে সলভ করতে পারবো। এবং এর মধ্যে আমরা অলরেডি দেখেছি ঘর্ষণ কিভাবে করতে হয়, ঘর্ষণ অঙ্কগুলো দিয়েও আমরা এভাবে এটা বের করতে পারি। সবাইকে ধন্যবাদ।